আমন্ত্রণ চ্যানেল 24 এর সন্ধ্যা 7টার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনামগুলো। সাথে আছি আমরা দুজন, আমি সাবিহা নিগার দৃষ্টি এবং আমি জান্নাতুন নাইম। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। কক্সবাজার থেকে উড্ডয়নের পরপরই বিমান থেকে খসে পড়ে একটি চাকা। এরপর রুদ্ধশ্বাস মুহূর্ত। এই এক চাকা নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমান বাংলাদেশ BG436 ফ্লাইটটি। এবং এরপর পাইলটের অসাধারণ নৈপুণ্য আর দক্ষতায় এই যাত্রায় রক্ষা পান বিমানটিতে থাকা 71 যাত্রী। অক্ষত ছিল বিমানটিও। মাঝ আকাশে কিছু না জানলেও অবতরণের আগে জরুরি সতর্কবার্তায় কিছুটা আতঙ্কিত হয়ে যান যাত্রীরা। দুপুর 1টা 20 মিনিট কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG436 ফ্লাইট। উড্ডয়নের পরপরই বিমানটি থেকে খুলে নিচে পড়ে যায় পেছনের একটি চাকা। সাথে সাথেই বিষয়টি কন্ট্রোল টাওয়ারকে জানায় বিমানটির পাইলট। তবে তখনও কিছুই জানতেন না বিমানটিতে থাকা 71 যাত্রীর কেউই। ততক্ষণে চাপা উত্তেজনা আর আতঙ্ক ভর করে বিমান সংশ্লিষ্ট সব পক্ষের মাঝে। দ্রুত নেওয়া হয় বিমানবন্দরে সতর্ক ব্যবস্থা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, উড্ডয়নের পরপরই ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জরুরি অবতরণের বিষয়টি জানান পাইলট। এই বার্তা পাওয়ার পরপরই বিমানবন্দরে জরুরি অবতরণের প্রস্তুতি নেওয়া হয়। শঙ্কা কাটিয়ে দুপুর 2টা 22 মিনিটে নির্বিঘ্নে ফ্লাইটটি অবতরণ করাতে সক্ষম হন পাইলট। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় বিমানটি। বাম পাশে ল্যান্ডিং এর একটি চাকা খুলে যাওয়ার সমস্যা পরিলক্ষিত হলে সঙ্গে সঙ্গে কন্ট্রোল টাওয়ারকে জানানো হলে বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে আমরা সিভিল এভিয়েশনের তরফ থেকে সকল প্রকার সতর্কতামূলক ইমার্জেন্সির অপারেশন এবং ল্যান্ডিং এর প্রিপারেশন নিয়ে রাখি। এরপরে 14টা 22 মিনিটে স্থানীয় সময় ঢাকায় নিরাপদে আলহামদুলিল্লাহ বিমানটি অবতরণ করে এবং যাত্রী ও ক্রুরা সকলেই সুস্থ নিরাপদ রয়েছে। যাত্রীরা জানান, বিমানে থাকা অবস্থায় কিছুই জানানো হয়নি তাদের। যদিও অবতরণের আগে জরুরি সতর্কবার্তায় কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। চাকাটা খুলে গেছে, কিন্তু ল্যান্ড করতে সময় আপনার ল্যান্ডটা থেকে ল্যান্ড করতেছে, কিন্তু ল্যান্ডটা ঠিক মতো হইতেছে না। যখন বিমানের চাকা খুলবে তখন একটা বিকট আওয়াজ হলো, যেটা আমরা বুঝতে পারলাম যে কোনো একটা সমস্যা হয়েছে। তো পাইলট 2-3 বার বললো যে ল্যান্ডিং, কিন্তু ল্যান্ড করতেছে না, বারবার উড়াউড়ি করতেছে। ঢাকায় আসার পর যখন বিমানটা নামবে তখন ওরা বলছে যে জরুরি ল্যান্ডিং করতে হবে। আমরা জানি না কি বিষয়। নামার পর দেখলাম যে চাকা নাই। অন্যরকম মনে হয়েছে, আদারওয়াইজ ওয়ার ফাইন। আলহামদুলিল্লাহ আমরা ঠিক মতো ল্যান্ড করে গেছি এবং আশা করি কর্তৃপক্ষ আরেকটু সচেতন হবে। চলন্ত বিমান থেকে এভাবে চাকা খুলে যাওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। এর আগে বিমানের নানা যান্ত্রিক ত্রুটির ঘটনা ঘটে। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও করেন শিক্ষার্থীরা। প্রকৃত আসামিদের গ্রেফতার না হলে আগামী রোববার ফের থানা ঘেরাওয়ের ঘোষণা দেন তারা। এর আগে রাজু ভাস্কর্যের সামনে থেকে জড়িতদের গ্রেফতারে 48 ঘন্টার আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাম্য হত্যার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে জড়ো হন। একাত্মতা প্রকাশ করেন শিক্ষকরাও। এ সময় সাম্য হত্যার বিচার না হওয়া পর্যন্ত প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষক ও শিক্ষার্থীরা। জড়িতদের গ্রেপ্তারে দেয়া হয় 48 ঘন্টার আলটিমেটাম। মোট 5 জন আসামি ছিল, সেখান থেকে কেন 2 জনকে গ্রেফতার করা হলো এবং বাকি 3 জনকে কেন পালায়ে যেতে সাহায্য করা হতো, সেটার জবাব আমরা চাই। এই ক্যাম্পাসে যাতে ভবিষ্যতে আর এ ধরনের কোনো রকম এই মৃত্যু আমাদের সামনে বয়ে বেড়াতে না হয়, সে নিশ্চয়তা চাই। এরপর রাজু ভাস্কর্য থেকে ব্যানার ও প্লাকার্ড হাতে মিছিল নিয়ে শাহবাগ থানা ঘেরাও করেন শিক্ষার্থীরা। পরে শাহবাগ থানায় পুলিশের সাথে বৈঠকে বসেন শিক্ষক ও ছাত্রদের একটি প্রতিনিধি দল। ঘণ্টাখানেকের বৈঠক শেষে বের হয়ে তারা জানান, অপরাধীরা দ্রুত গ্রেপ্তার না হলে রোববার থেকে ফের আন্দোলন। 12 জন পূরণ করলে আমরা সেটা মেনে নেব না। আসল যে 12 জন, আসল যে স্টেপ করে হত্যা করেছে তাকে গ্রেপ্তার করতে হবে, না হলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত প্রকৃত হত্যাকারী এখানে চিহ্নিত এবং ধরা না পড়বে। আমরা তাদের সাথে যোগাযোগ অব্যাহত রাখবো, আমাদের চাপ সৃষ্টি করব। সাম্য হত্যাকাণ্ডে এখন পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি আসামিদের ধরতে চলছে অভিযান।
প্রযুক্তিগত যে বিষয়টা আছে সেটাও আমরা কিন্তু কালেক্ট করছি, অ্যানালাইসিস করতেছি। আমরা আশাবাদী যে দ্রুত সময়ের মধ্যে এই আসামিদের আসল যারা এর সাথেও জড়িত যারা আছে তাদেরকে আমরা দ্রুত ধরে ফেলতে পারবো। পরে শাহবাগ থেকে শিক্ষকদের নেতৃত্বে ক্যাম্পাসে ফিরে যান শিক্ষার্থীরা। গেল মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন সাম্য। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা। দাবি আদায় একাত্তা জগন্নাথ বিশ্ববিদ্যালয়। টানা 50 ঘন্টা অবস্থানের পর এবার গণ অনশন শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। রাজধানীর কাকরাইল মোড়ে এই আন্দোলনে যোগ দেন সাবেক শিক্ষার্থীরা। জানান সংকট সমাধানে সরকারের সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত চলবে কর্মসূচি। আবাসন ভাতা, বাজেটে বরাদ্দ বৃদ্ধি সহ 4 দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জুমার পর শুরু করেন গণ অনশন। শিক্ষার্থীদের অভিযোগ, বারবার প্রতিশ্রুতি দিলেও তাদের দাবি বাস্তবায়ন করেনি সরকার। এবার কার্যকরী পদক্ষেপ চান তারা। যতক্ষণ আমাদের দাবি সম্পূর্ণভাবে পূরণ না হবে আমরা রাজপথ ছাড়বো না। বেলা 3টা থেকে আমাদের অনশন কর্মসূচি চলতেছে। যতক্ষণ আমাদের দাবি না আদায় হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই অনশন কর্মসূচি চালিয়ে যাব এবং আমাদের প্রোগ্রাম আমরা চালিয়ে যাব। আমাদের আন্দোলনটা একটি সম্পূর্ণ যৌক্তিক আন্দোলন। সেই আন্দোলনে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এখনো কোনো প্রতিক্রিয়া প্রকাশ করেনি, যার জন্য আমরা সত্যিই খুব হতাশাগ্রস্ত। বর্তমান শিক্ষার্থীদের সাথে একমত পোষণ করে এদিন সমাবেশে যোগ দেন সাবেক শিক্ষার্থীরাও। তারাও দেন রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি। আমি যে কষ্টটা ভোগ করে আসছি, আমার পরবর্তী ছোট ভাই বোনগুলা যেন এই কষ্টটা ভোগ না করে, তাই আমি এদের সাথে আসছি। এই 4টা দাবির প্রতি আমরা একমত এবং এর মধ্যে কোনো বাট ইফ কিন্তু কোনো কিছুই নেই। যে আমার ছোট ভাই বোনদের দেয়ালে আসলে পিঠ থেকে গিয়েছে, এখান থেকে মানে দাবি না আদায় করে ফিরে যাওয়ার কোনো উপায় আর নয়। এই আন্দোলনে সংহতি জানিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠনও। পরিবর্তিত বাংলাদেশে এখনো জগন্নাথ বিশ্ববিদ্যালয় অধিকারহীন বলে মনে করছেন আন্দোলনকারী শিক্ষকরা। এই যে বৈষম্য চলছে, এখন আমরা নতুন দেশ নতুনভাবে গড়তে চাচ্ছি, বৈষম্যহীন দেশ গড়তে চাচ্ছি, তাহলে রাজধানীর বুকে 2টা বিশ্ববিদ্যালয়ের বাজেটে এত বৈষম্য কেন থাকবে? আমরা শিক্ষকরা আশাবাদী, আমরাও চাই আমাদের শিক্ষা ক্লাসে ফিরে যেতে, ছাত্রছাত্রীরা ক্লাসে ফিরে যেতে। অতএব সরকারের সুদৃষ্টি যারা আছেন তাদের সুদৃষ্টি কামনা করছি। দাবি আদায়ের ব্যাপারে সুস্পষ্ট সরকারের ঘোষণা ছাড়া এখান থেকে আমরা এক চুল পরিমাণ পিছপা হব না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির কারণে গেল 3 দিন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে দিয়ে বন্ধ রয়েছে যান চলাচল। সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীও। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। বর্তমান নেতৃত্ব কিংবা আগের বয়ানে দেশে আওয়ামী লীগের রাজনীতির কোনো সুযোগ নেই। যদি চরিত্রে বদল আসে সেক্ষেত্রে সময় বলে দেবে দলটির ভবিষ্যৎ কি হবে, এমনটাই মনে করেন রাষ্ট্র চিন্তাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। 2024-এ এসে দলটির এমন পরিণতির জন্য তিনি একক দায় দেন শেখ হাসিনাকে। বলেন 72 পরবর্তী আওয়ামী লীগের অবস্থা থেকে শিক্ষা নেয়নি দলটি। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট। তুমুল এক গণ অভ্যুত্থানের মুখে 5 আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। এই সময় রাজনীতির আলোচনায় নানাভাবে আসে দলটির নাম। গেল 15 বছরের সীমাহীন দুর্নীতি, জুলাই আগস্ট সহ বিগত আমলে মানুষকে হত্যার দায়ে ন্যূনতম অনুশোচনা না করায় দলটির বিচারের দাবি জোরালো হতে থাকে এই কমাসে। অতঃপর নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম। এমন বাস্তবতায় আওয়ামী লীগের ভবিষ্যৎ কি জানতে চাই রাষ্ট্রচিন্তাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের কাছে। তার মতে বর্তমান পরিচয় নেতৃত্বের চেহারায় সহসা এই দলকে গ্রহণ করবে না মানুষ। যেভাবে সারা দেশ জুড়ে শেখ মুজিবের স্ট্যাচু ভাঙছে, অনেক প্রতিষ্ঠানের অনেক জায়গার নাম বদলে ফেলেছিল, সেগুলো আবার নতুন করে বদলে ফেলেছে। এই যে 32 নম্বরের বাড়ি একেবারে মাটির ভেতরে যে ফাউন্ডেশন ছিল সেটা পর্যন্ত তুলে নিয়ে গেছে। এইগুলো একটা তীব্র জেদের পরিচায়ক। আওয়ামী লীগের ভবিষ্যৎ আওয়ামী লীগের উপরেই নির্ভর করে, কি কাজ তারা করবে তার উপরে।
শুধু শেখ হাসিনার আমল নয়, ৭২ পরবর্তী ঘটনা থেকে শিক্ষা না নেয় এই পরিণতি হয়েছে দলটির। শেখ মুজিবুর রহমান যখন প্রধানমন্ত্রী ছিলেন, পরে রাষ্ট্রপতি হন বাকশাল গঠন করে, প্রকৃতপক্ষে তো তার সমর্থক বলতে গেলে ছিল না। দলটা বড় ছিল, তার অনেক কর্মী ছিল, কর্মীদের মধ্যেও আওয়ামী লীগে থাকলেও অন্তর্বিরোধ ছিল। খন্দকার মুশতাক তো আওয়ামী লীগেরই নেতা। সেই সব অবস্থার সঙ্গে শেখ হাসিনার যে ক্ষমতাচ্যুতি বা পালিয়ে যাওয়া এর মিল আছে। ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার, এটা আমরা বলি বটে, আগে রাজনীতিবিদেরা বলতেন, এখন বলেন না। তিনি বলেন, দল মত কিংবা পথ ভিন্ন হতে পারে, দেশের স্বার্থে সবাইকে এক পথে না রাখায় আওয়ামী লীগের এই করুণ পরিণতি হয়েছে। এক দল করলেও সবাই সম্পূর্ণ একমত হবে এমন কথা না। মতভিন্নতা পৃথিবীর সর্বত্র সব দলের মধ্যেই থাকে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। সেলফি আপু, এখন কিছু খাওয়াও। এখন ইভিনিং এর চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং, মিস্টার নুডলস হয় কুকিং, টেস্টটা হয় অ্যামেজিং, মিস্টার নুডলস অ্যামেজিং টেস্ট, মিস্টার নুডলস এনজয় দ্য বেস্ট, মিস্টার নুডলস অ্যামেজিং টেস্ট, মিস্টার নুডলস, মিস্টার নুডলস, মিস্টার নুডলস। অধিকার ও মর্যাদা নিয়ে কোনো দ্বিচারিতা মানবে না নারী, মানা হবে না নারীর প্রতি সহিংসতা ও বৈষম্যকারীদের অপচেষ্টা। বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে নারীর ডাকে মৈত্রী যাত্রা কর্মসূচিতে এই ঘোষণা দেওয়া হয়। এতে সরকারের প্রতি দাবি জানানো হয় নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন ঘিরে অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। ২৪-এর অভূতপূর্ব অভ্যুত্থান স্বপ্ন দেখিয়েছে সমতা আর সাম্যের বাংলাদেশ গড়ার, কিন্তু অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নারী যখন শিকার হয় নানা রকম হুমকির আর মোরাল পুলিশিংয়ের, ঘটতে থাকে একের পর এক সংঘবদ্ধ ধর্ষণ আর যৌন নিপীড়ন, তখন পথে নামা ছাড়া উপায় থাকে না। জ্যৈষ্ঠের খরতাপকে বুড়ো আঙুল দেখিয়ে মানিক মিয়া এভিনিউতে মৈত্রী যাত্রার নানা আয়োজনে বার্তা দেয়া হলো, নারীর প্রতি সহিংসতা আর বৈষম্য সৃষ্টির অপচেষ্টা মানা হবে না। বিভিন্ন শ্রেণী পেশার নারীদের অংশগ্রহণে এই যাত্রার কর্মসূচি ছুটির দিনে রাজধানীতে তোলে দ্রোহের অনন্য ব্যঞ্জনা। কাপড়ের খোঁজ নিতে হয় না, রাত কয়টা বাজে সেটাও জানতে হয় না, তাকে বিবস্ত্র করা হয়। ঘোষণাপত্রে সম্প্রতি নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে কুসংস্কার সৃষ্টিকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। সম অধিকার প্রতিষ্ঠায় বাধা সৃষ্টিতে একটি পক্ষ অধিকারকে ধর্মের বিপরীতে দাঁড় করানোর চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করা হয়। অন্তর্বর্তী সরকারকে তার সাংবিধানিক দায়িত্ব পালন করতে হবে, বিশেষত নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর বিরুদ্ধে সহিংসতার হুমকি, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন ঘিরে গুজব ও অপপ্রচার এবং ধর্মীয় মূল্যবোধকে অস্ত্র করে হিসাব ব্যবহার করে আতঙ্ক সৃষ্টির বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে। পরে নানা বার্তার প্লাকার্ড হাতে মানিক মিয়া এভিনিউতে শুরু হয় প্রতিবাদী মৈত্রী যাত্রা। স্লোগানে স্লোগানে নিজেদের অধিকার ও সরকারের দৃঢ় পদক্ষেপের দাবি জানান অংশগ্রহণকারীরা। সমতার দাবিতে ছিলেন পুরুষরাও। নারীর ডাকে মৈত্রী যাত্রা খামারবাড়ি সড়ক ঘুরে আবার মানিক মিয়া এভিনিউতে এসে শেষ হয়। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। দর্শক, সময় হলো একটা বিরতির, ফিরে আসছি একটু পর। জাতীয় যুব শক্তির 131 সদস্যের পূর্ণাঙ্গ কমিটির আহ্বায়ক নির্বাচিত হলেন অ্যাডভোকেট তরিকুল ইসলাম আর সদস্য সচিব ডাক্তার জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে আদর্শিক রাজনীতির নতুন উদাহরণ প্রতিষ্ঠার অঙ্গীকার করেন যুব শক্তির নেতারা। ছাত্রদের রাজনৈতিক দল এনসিপির আনুষ্ঠানিক আত্মপ্রকাশের 2 মাস 18 দিন পর যাত্রা শুরু করল দলটির যুব উইং জাতীয় যুব শক্তি। রাজধানীতে বিকেলে আয়োজনে ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি জাতীয় যুব শক্তির কমিটির ঘোষণা দেয়। আহ্বায়ক হিসাবে আমি মনোনয়ন করছি অ্যাডভোকেট মোহাম্মদ তরিকুল ইসলাম, সদস্য সচিব হিসাবে ডাক্তার জাহিদুল ইসলাম, মুখ্য সংগঠক হিসাবে
ইঞ্জিনিয়ার ফরহাদ সাহেল। বক্তারা বলেন যুব সমাজের ক্ষমতায়নে কাজ করবে জাতীয় যুব শক্তি, রাজনীতিতে নিয়ে আসবে গুণগত পরিবর্তন। যুব শক্তি গতানুগতিক রাজনৈতিক দলগুলোর মতো শুধুমাত্র লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহৃত হবে না। এই দেশের যুব সমাজ দেশকে নিয়ে ভাববে, এই দেশের যুব সমাজ নতুন এক রাজনৈতিক বন্দোবস্তের জন্য তাদের জীবনকে উৎসর্গ করবে। তারা যাতে সমাজের কোনো ধরনের অপকর্মের সাথে যুক্ত না হয়, তাদের নৈতিকতা, তাদের আদর্শ এবং দক্ষতা, এই জিনিসগুলো আমাদেরকে নিশ্চিত করতে হবে। আমাদের মূল থাকবে আমাদের সততা, আমাদের সংঘবদ্ধতা, আমাদের সুশৃঙ্খলতা। এ সময় সংগঠনটির ঘোষণাপত্র পাঠ করেন আহ্বায়ক তরিকুল ইসলাম। তার প্রত্যাশা আদর্শিক রাজনীতির এক উদাহরণ হয়ে উঠবে নতুন উদ্যোগ। আমরা চাই দায় ও দরদের রাজনীতি, যেখানে নেতৃত্ব মানে দায়িত্ব গ্রহণ, সহানুভূতিশীলতা, সহনশীলতা এবং নাগরিক সমস্যার সমাধানের উদ্যোগ। দায়িত্ব, সহানুভূতি ও মানবিকতা ছাড়া রাজনৈতিক জনগোষ্ঠী গড়ে তোলা সম্ভব নয়। জাতীয় যুব শক্তির পূর্ণাঙ্গ কমিটিতে থাকছে 131 সদস্য। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। দেশে নতুন প্রজন্মের ভাবনা ও পরামর্শ নিয়ে আগামীর কর্মকাণ্ড পরিচালনা করতে চায় বিএনপি। তারুণ্যের সেমিনারে অংশ নিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, দেশে স্থিতিশীল অবস্থা চায় বলেই ট্রুথ কমিশন গঠনের কথা বলছে তার দল। আর বিজেপির চেয়ারম্যান পার্থের মতো ভবিষ্যতে যোগ্য নেতৃত্ব আসলেই প্রতিষ্ঠিত হবে জনগণের সব মৌলিক অধিকার। খুলনা থেকে তুষার লস্করের ক্যামেরায় শাহনওয়াজ বাবলুর রিপোর্ট। তরুণরাই আগামীর বাংলাদেশ, যাদের গতি আর ভাবনায় সমৃদ্ধ হবে দেশ। সেই তরুণরাই কতটা প্রস্তুত নেতৃত্বের কাছেই বা তাদের জানতে চাওয়া কি? আমাদের রুকি পেশেন্ট পার্টি সব সময় নানা প্রশ্ন আর কৌতূহলের জবাব দিলেন অভিজ্ঞরা। প্যানেলিস্ট আলোচক হিসেবে প্রতিষ্ঠিত তরুণরাই তুলে ধরলেন নিজেদের অভিজ্ঞতার কথা। বিএনপির 3 অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের দক্ষিণবঙ্গের 2 বিভাগে আয়োজন করা হয় এই সেমিনারের। অংশ নেওয়া নেতাকর্মীরা বলছেন, এই আয়োজনে সমৃদ্ধ হবে তাদের আগামীর রাজনীতি। তরুণরা যে বাংলাদেশ গঠনে যে তারা এক ধরনের ফ্যাক্ট অথবা খুবই গুরুত্বপূর্ণ, সেটি আমরা তরুণদের মধ্যে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা নতুন কর্ম পরিকল্পনা এবং নতুনভাবে তৈরি হওয়ার চেষ্টা করব। তরুণ সমাজকে সমাজের মূল্যবান অংশে পরিণত করার জন্যই আমাদের এই উদ্যোগ। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, দেশে স্থিতিশীল অবস্থা চাই বলে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ট্রুথ কমিশন গঠনের কথা বলেছে তার দল। আর রাজনীতিতে যোগ্য নেতৃত্বের গুরুত্বের কথা জানান বিজেপি চেয়ারম্যান আন্দালিব পার্থ। আমরা স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি এবং দেশের স্থিতিশীলতা চাই বলেই বিশ্বের অন্যান্য দেশে গণ অভ্যুত্থান এবং বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে যে সমস্ত মডেল উত্থাপন করা হয় তার একটি হচ্ছে ট্রুথ কমিশন অথবা ন্যাশনাল রিকনসিলিয়েশন এবং ন্যাশনাল রিকনস্ট্রাকশন কমিশন। যে নেতৃত্ব বিশ্বাস করে যে তুমি আমার বিরুদ্ধে কথা বলতে পারো এবং সেই কথা বলার অধিকার রক্ষার জন্য দরকার পড়লে আমি আমার জীবন দিয়ে দেব, কিন্তু সেই অধিকার তোমার থাকতে হবে, এই মানসিকতার নেতৃত্ব যখন আসবে তখন মৌলিক অধিকার রক্ষিত হবে। বরিশাল আর খুলনা বিভাগের সেমিনারের পর শনিবার তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হবে খুলনার সার্কিট হাউস মাঠে। তরুণদের উপরে অনেকটা নির্ভর করছে আগামীর বাংলাদেশ। আর সেই বাংলাদেশ তরুণরা কিভাবে দেখতে চায়, কিভাবে গড়তে চায়, সেই বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে এই সেমিনারে। অংশ নেওয়ারা বলছেন, এখান থেকে প্রাপ্ত নির্দেশনা আর পরামর্শতেই গড়তে চান তাদের আগামীর কর্মকাণ্ড। শাহনওয়াজ বাবলু, চ্যানেল 24, খুলনা। ঈদ সেলিব্রেশনে এবার নো টেনশন, সিঙ্গার বেকো আছে আপনার পাশে, আপনার সাথে। বড় ঈদে স্বস্তির ভরপুর সলিউশন নিয়ে এই সলিউশন কার্ডে পাচ্ছেন হাউসফুল অ্যাপ্লায়েন্স। আরও জিতে নিতে পারেন টিভি, রেফ্রিজারেটর, এসি, ওয়াশিং মেশিন সহ যে কোনো অ্যাপ্লায়েন্স। এছাড়াও আছে ঈদ বাজার অথবা এলপিজি গ্যাস বিল ডিসকাউন্ট। ভরপুর সলিউশন পেতে আজই চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে। ভিজিট করুন singarpd.com। মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় কাল, যার দিকে নজর এখন গোটা দেশের। স্বজন আইনজীবীদের আশা সর্বোচ্চ সাজা হবে আসামিদের, যা থাকবে একটি দৃষ্টান্ত হয়ে। একটি মৃত্যু নাড়িয়ে দিয়েছে পুরো দেশ। বিচারের দাবি ওঠে প্রতিটি কণ্ঠে। 6 মার্চ 2025, বিভীষিকাময় এই দিন মাগুরার শিশু আসিয়ার জীবনে। বোনের বাড়িতে গিয়ে শিকার হয় ধর্ষণ ও মারধরের। অচেতন অবস্থায় তাকে নেওয়া হয় জেলা সদর হাসপাতালে।
শারীরিক অবস্থা ভালো নয় দেখে চিকিৎসকদের পরামর্শে আনা হয় ঢাকা মেডিকেলে। এর 2 দিন পর আসিয়াকে নেওয়া হয় সিএমএইচে, কিন্তু শত চেষ্টাতেও ফেরানো গেল না তাকে। 13 মার্চ নিভে গেল আসিয়ার জীবন প্রদীপ। এর আগে 8 মার্চ মাগুরা সদর থানায় ধর্ষণ ও হত্যা চেষ্টার মামলা করে পরিবার। এতে আসামি করা হয় শিশুটির বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাসুরকে। তবে আগে থেকেই তারা পুলিশের হেফাজতে থাকায় গ্রেপ্তার দেখানো হয় ওই মামলায়। বিভিন্ন মেয়াদে রিমান্ডেও নেয় আইনশৃঙ্খলা বাহিনী। নির্মম এই ঘটনার 1 মাসেই মাগুরার আদালতে চার্জশিট দেয় পুলিশ। এতে প্রধান আসামি করা হয় আসিয়ার বোনের শ্বশুর হিটু শেখকে। এছাড়া বোন জামাই সজীব, তার ভাই রাতুল ও মা জাহেদা বেগমকেও অভিযুক্ত করা হয়। 17 এপ্রিল মামলাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে হস্তান্তর করা হয় ট্রাইব্যুনালে, আর অভিযোগপত্র গ্রহণ করা হয় 20 এপ্রিল। 1.5 মাসের মাথায় শুরু হয় আসিয়ার ধর্ষণ ও হত্যার বিচার কাজ। 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। 27 এপ্রিল থেকে সাক্ষ্য নেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। সব মিলিয়ে গ্রহণ করা হয় 29 জনের সাক্ষ্য। এরপর 12 মে থেকে 2 দিন ব্যাপী চলে মামলার যুক্তিতর্ক উপস্থাপন, আর 21 দিনের মাথায় বিচার কাজ শেষ করে 17 মে রায় ঘোষণার দিন ঠিক করেন বিচারক। আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। এই বিচারটা যে এত দ্রুত রায় হবে এটা আমরা বুঝতে পারিনি। আমরা এটা খুবই আনন্দিত যে দ্রুত রায় হচ্ছে, তবে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে আশা করছি। এই রায়ের মাধ্যমে এটাই প্রকাশিত হয় যে অপরাধী কখনোই অপরাধ করে ছাড়া পাবে না, তার শাস্তি আজ হোক কাল হোক পেতেই হবে। আইনজীবীদের আশা, আসিয়ার ধর্ষণ ও হত্যা মামলায় আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে, একই সাথে দৃষ্টান্ত তৈরি করবে এই রায়। যদি কখনো এই ধরনের অপরাধ ইন ফিউচারে সংগঠিত হয়, সেক্ষেত্রে যেন বিচারিক কার্যক্রম দ্রুত শেষ করার নজির এটা থাকলো। আমরা আশা করছি আসিয়ার এই রেপ আর মার্ডার কেসের আসামি 1 নম্বর আসামি সহ বাকিদের সর্বোচ্চ শাস্তি হবে। শনিবার এই রায়ের দিকে তাকিয়ে আছে পুরো দেশ। মাফতুহা মিলি, চ্যানেল 24। দর্শক, সময় হলো আরেকটা বিরতির। ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে।